আজকে আপনাদের জন্য রয়েছে লরা ইনগলস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস ইন দ্য বিগ উডসের দ্বিতীয় এবং শেষ পর্ব। ক্রিসমাসে লরাদের বাড়িতে বেড়াতে এলো আঙ্কেল পিটার আর আন্ট ইলাইজা, 3 ছেলেমেয়ে পিটার, অ্যালিস আর এলাকে নিয়ে। সারা দিন মনের আনন্দে খেলল ওরা 5 জন। বড়রা নানান গল্প করল সুখ দুঃখের। সব বাচ্চাই বড়দিনের উপহার পেল সকালে ঘুম থেকে উঠে। সবাই খুশি, কিন্তু লরার আনন্দের সীমা নেই। সুন্দর একটা কাপড়ের পুতুল পেয়েছেও, পেন্সিল দিয়ে আঁকা ভুরুর নিচে একজোড়া কালো বোতামের চোখ, গালে আর ঠোঁটে লাল রং, মাথায় কালো সুতোর কোকড়া চুল। এত সুন্দর পুতুলটা পেয়ে প্রথমেই কথা বন্ধ হয়ে গেল ওর। কোলে নিয়ে হাঁ করে চেয়ে থাকলো ওটার দিকে। তারপর ভাষা ফিরে পেয়েই ওটার নাম রেখে দিল শার্লট। দিন যায়, 1 দিন 2 দিন করে বয়স বাড়ে লরার। হঠাৎ একদিন জানা গেল 5 পূর্ণ হয়ে 6 বছরে পা দিয়েছে ও। জন্মদিনে বাবা ওকে কাঠের একটা ছেলে পুতুল বানিয়ে দিল। মা দিল 5টা ছোট ছোট কেক, আর শার্লটের জন্য নতুন জামা বানিয়ে দিল বড় বোন মেরি। কি মজা! দিনগুলো যেন হাওয়ায় ভেসে উড়ে যাচ্ছে লরার। দেখতে দেখতে এসে গেল বসন্তকাল। জমাট তুষার গলে যাচ্ছে। বাবা বলল, গোটা শীতে শিকার করার সমস্ত পশুর চামড়া এক্ষুনি শহরে নিয়ে গিয়ে বেচে আসা দরকার, নইলে পরে আর ভালো দাম পাওয়া যাবে না। এক সন্ধ্যায় মস্ত এক বোচকা বেঁধে ফেলল বাবা। এতই বেশি চামড়া হয়েছে এবার যে শক্ত করে বাঁধবার পরও দেখা গেল ওটা বাবার সমান লম্বা হয়ে গেছে। পরদিন খুব ভোরে উঠে বোচকাটা কাঁধে নিয়ে শহরের উদ্দেশ্যে হাঁটা ধরল বাবা। ওজন এত বেশি হয়ে গিয়েছে যে বন্দুকটা আর নেওয়া গেল না। মাকে দুশ্চিন্তা করতে দেখে বাবা বোঝালো, এত ভোরে যখন রওনা দিচ্ছে, খুব জোরে হাঁটতে পারলে সন্ধ্যার আগেই ফিরে আসবে। সবচেয়ে কাছের শহরটাও অনেক দূর। লরা বা মেরি কোনোদিন শহর দেখেনি। পাশাপাশি দাঁড়ানো 2টো বাড়িও দেখেনি ওরা আজ পর্যন্ত। শুধু শুনেছে শহরে অনেক বাড়ি আছে, স্টোর ভর্তি নানা রকম মিষ্টি আর সুন্দর সুন্দর কাপড় আছে। আরও আছে বারুদ, বুলেট, লবণ আর সাদা চিনি। ওরা জানে এইসব বন্য জন্তুর ছাল আর পশমের বদলে প্রয়োজনীয় জিনিস ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে আসবে বাবা ওদের জন্য। তাই গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ওরা বেলা পড়ে আসতেই। সূর্য ডুবে গেল, আঁধার হয়ে আসছে জঙ্গলের ভিতর, কিন্তু এলো না বাবা। মা রাতের খাবার তৈরি করে টেবিল সাজালো, কিন্তু এলো না বাবা। গোলাঘরের কাজগুলো সারবার সময় হয়ে যাচ্ছে, কিন্তু এলো না বাবা। মা বলল, দুধ দোয়াতে যাব, ইচ্ছে করলে লরা বাতি ধরবার জন্য সঙ্গে আসতে পারো। কোট গায়ে চড়ালো লরা, বোতাম লাগিয়ে দিল মা। ও এখনও বোতাম লাগাতে পারে না। গত ক্রিসমাসে পাওয়া লাল দস্তাটা পরে নিল হাতে। লণ্ঠনের ভিতরে মোমবাতিটা জ্বেলে দিল মা। মার কাছে সাহায্য করতে যাচ্ছে বলে বেশ গর্বিত বোধ করল লরা। লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ল সে মায়ের পিছু পিছু। জঙ্গলটা আঁধার, কিন্তু এদিকটায় অতটা অন্ধকার নেই। আবছা আলোয় দেখা যাচ্ছে ভালো পথ। কয়েকটা তারা ফুটেছে আকাশে। গোলাবাড়ির গেটের কাছে সুকিকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো লরা। মাও অবাক হয়েছে। সুকির তো এই সময় ঘরের বাইরে থাকবার কথা নয়। যাই হোক, হয়তো গরম এসে গেছে বলে ও স্টোলের দরজাটা খুলে রেখেছে বাবা। সেই জন্য বেরিয়ে এসে গেটের কাছে দাঁড়িয়ে আছে। গেটটা ঠেলে দিয়ে খুলবার চেষ্টা করলো মা, কিন্তু সুকি দাঁড়িয়ে আছে বলে পুরোপুরি খোলা যাচ্ছে না। সুকি, সরে যাও বাবা। হাত বাড়িয়ে সুকির কাঁধে চাপড় দিল মা। ঠিক সেই সময় লণ্ঠনের আলোয় লরা দেখলো খয়েরি রঙের সুকির গায়ে লম্বা লম্বা কালো পশম দেখা যাচ্ছে। জলজল করছে ছোট ছোট 2টো চোখ, অথচ সুকির চোখ 2টো বড় বড় এবং খুবই শান্ত। মা বলল, লরা, ঘরের দিকে ফিরে চলো। লরার সঙ্গে সঙ্গে পিছন ফিরে হাঁটতে শুরু করলো। মা আসছে ওর পিছন পিছনে। কিছু দূর এসেই লণ্ঠন সহ ওকে কোলে তুলে নিয়ে দৌড় দিল মা। এক দৌড়ে ঘরে ঢুকে দরজাটা দড়াম করে লাগিয়ে দিল মা। এবার লরা জিজ্ঞেস করলো, মা, ওটা ভাল্লুক ছিল না? হ্যাঁ, বলল মা, মস্ত এক ভাল্লুক। মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল লরা। মা, সুকিকে খেয়ে ফেলবে ওটা? না না, বলল মা, গোলাঘরে নিরাপদে আছেও। ভেবে দেখো, অত শক্ত দেওয়াল বা দরজা ভেঙে ভেতরে ঢোকা কোনো ভাল্লুকের পক্ষে সম্ভব না। ঢুকতেই পারবে না, খাবে কি করে? আমাদেরকে খেতে পারতো, তাই না মা?
হয়তো পারতো, কিন্তু কই, খেয়েছে? ওর পিঠ চাপড়ে দিল মা। লক্ষ্মী মেয়ের মতো কোনো প্রশ্ন না করে যা বলেছি তাই করেছো তুমি লরা। চট করেই খুঁড়ে হাঁটা ধরেছ। লরা লক্ষ্য করলো কাঁপছে মা, তারই মধ্যে হাসলো একটু। একটা ভাল্লুকের গায়ে চাপড়ে দিয়েছি, ভাবো একবার। বাবা এলো না। লরা আর মেরি সাপার খেয়ে জামা টামা খুলে প্রার্থনা সেরে রাতের পোশাক পরে শুয়ে পড়ল। মা শুধু জেগে বসে আছে, বাতির ধারে বাবার একটা শার্টে তালি দিচ্ছে। বাবাকে ছাড়া গোটা বাড়িটা কেমন ঠান্ডা, চুপচাপ আর ভারী অদ্ভুত লাগছে। বাতাস বইছে বিগুড়ছে, কান পেতে শুনছে লরা। কি জানে কোথায় আছে বাবা। কেমন যেন ভয় ভয় একটা ভাব বাড়ির আশেপাশে। সেলাই শেষ করে শার্টটা ভাঁজ করলো মা, হাত দিয়ে চেপে মসৃণ করলো। তারপর দরজার কাছে গিয়ে ল্যাচ স্ট্রিংটা গর্ত দিয়ে টেনে ভিতরে নিয়ে এলো। বাইরে থেকে কেউ আর এখন দরজা খুলতে পারবে না, যতক্ষণ না ভিতর থেকে কেউ হুড়কো না তোলে। এবার ঘুমন্ত ক্যারিকে কোলে তুলে রকিং চেয়ারে গিয়ে বসলো মা। লরা আর মেরি জেগে আছে টের পেয়ে বলল, ঘুমিয়ে পড়ো, সব ঠিক আছে, কাল সকালে আসবে বাবা। মায়ের সঙ্গে লরা আর মেরিও জেগে থাকবার চেষ্টা করলো, কিন্তু পারল না। ঘুমে ঢলে পড়লো এক সময়। সকালে উঠে দেখলো রাতেই কখন যেন ফিরে এসেছে বাবা। ওদের জন্য মিষ্টি তো এনেইছে, দুজনের জন্য দুটো ক্যালিকো কাপড় কিনে এনেছে বাবা, জামা তৈরি হবে ওইগুলো দিয়ে। মায়ের জন্য সুন্দর কাপড় কিনে এনেছে বাবা। সবাই খুশি, ভালো দাম পাওয়া গিয়েছে পশুর চামড়া। সবাই খুশি, ফিরে এসেছে বাবা। সকালে উঠে ভাল্লুকের পায়ের ছাপ দেখলো সবাই। গোলাঘরের দেওয়ালে ওর নখের দাগও দেখা গেল। ঢুকতে পারিনি, ঘোড়াগুলো আর সুকি নিরাপদেই ছিল। রাত্রে সাপার খেয়ে লরা মেরিকে দুই হাঁটুর উপর বসে বাবা বলল, নতুন একটা গল্প আছে, তোমরা যদি শুনতে চাও তাহলে বলা যেতে পারে। খুশিতে হৈ হৈ করে উঠল ওরা। মাও কান খাড়া করলো নতুন গল্পটা শুনবে বলে। গতকাল শহরের দিকে রওনা হয়ে দেখি নরম তুষারের উপর দিয়ে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে, এগোনোই যাচ্ছে না। অনেক বেশি সময় লেগে গেল আমার শহরে পৌঁছতে। ততক্ষণে আরও অনেক লোক তাদের পশমের গাঁটরি নিয়ে শহরে পৌঁছে গিয়েছে। ওদের সঙ্গে দরদামে ব্যস্ত স্টোর কিপার, তাই ওখানেও অপেক্ষা করতে হলো অনেকক্ষণ। তারপর দরদামে কেটে গেল আরও অনেক সময়। অবশেষে আমি যা যা কিনবো সেই সব জিনিস পছন্দ করা এবং সেই সব জিনিস কিনতে কিনতেই সন্ধে হয়ে এলো প্রায়। খুব জোরে হাঁটতে শুরু করলাম, কিন্তু একেই কাদাটে হয়ে রয়েছে তুষার, তার উপর সারাদিনের ধকলে ক্লান্তও হয়ে পড়েছি। কিছু পথ আসতে না আসতেই রাত হয়ে গেল। ভাবো একবার, বিগুডসের গভীর জঙ্গলে অন্ধকারে হাঁটছি আমি একা, সাথে কোনো বন্দুক নেই। যত জোরে পারা যায় হাঁটছি, কিন্তু 6 মাইল হাঁটতে হবে আরও। বন্দুকটার জন্য বড় আফসোস হলো, কারণ সকালে শহরের দিকে যাওয়ার সময় তুষারের উপর ভাল্লুকের পায়ের ছাপ দেখেই বুঝেছি শীতের ডেরা ছেড়ে বেশ কিছু ভাল্লুক বেরিয়ে পড়েছে খিদের জ্বালায়। এখন ওদের সামনে পড়লে মহা বিপদ হবে। আরও জোরে হাঁটার চেষ্টা করছি। খোলা জায়গায় তারার আলোয় আবছা দেখা যায়, কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার সময় একেবারে ঘুটঘুটিয়া অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। হাঁটছি, কিন্তু চোখ কান সজাগ, যেন অসতর্ক অবস্থায় ক্ষুধার্ত ভাল্লুকের সামনে পড়ে না যাই। ভাবতে ভাবতেই পড়ে গেলাম একটা ভাল্লুকের সামনে। জঙ্গল থেকে একটা ফাঁকা জায়গায় বেরিয়ে দেখলাম সামনে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে মস্ত এক ভাল্লুক। পিছনে দুই পায়ে দাঁড়িয়ে সোজা তাকিয়ে আছে আমার দিকে। তারার আলোয় জলজলে দুটো চোখ দেখলাম, শুয়োরের মতো লম্বা নাক মুখ দেখলাম, এক হাতের থাবাও দেখলাম পরিষ্কার। থমকে দাঁড়ালাম, অনুভব করলাম সরসর করে দাঁড়িয়ে যাচ্ছে মাথার চুল। ভাল্লুকটা কিন্তু এগিয়ে এলো না, চুপচাপ দাঁড়িয়ে দেখছে আমাকে। বুঝতে পারলাম এক পাশ দিয়ে ঘুরে এগোবার কোনো চেষ্টা করে লাভ নেই। ও তখন অন্ধকার জঙ্গলে আমার পিছু নেবে, আমার চেয়ে অনেক ভালো দেখতে পাবে ও জঙ্গলের ভিতর। অন্ধকার একটা ক্ষুধার্ত ভাল্লুকের সঙ্গে লাগা নেহাত আমার কম্য নয়, আর যদি লাগিও তাহলে সেটা খুবই বোকামি হবে। ভাবছি বন্দুকটা যদি থাকতো সাথে তাহলে খুব ভালো হতো। বাড়ি ফিরতে হলে ভাল্লুকটাকে ডিঙিয়েই যেতে হবে আমাকে। ভাবলাম যদি ওটাকে ভয় দেখাতে পারি ও হয়তো পথ ছেড়ে দিলেও দিতে পারে। লম্বা করে দম নিয়ে প্রচণ্ড জোরে চেঁচিয়ে উঠে দৌড় দিলাম ওর দিকে। দুপাশে দুহাত নাড়ছি, সরল না ওটা। আমিও চট করে থেমে গেলাম, বেশি কাছে গিয়ে মরবো নাকি।
আবার হুঙ্কার ছেড়ে হাত পা ছোড়াছুড়ি করলাম। চুপচাপ তাকিয়ে থাকলো শুধু, ব্যাটা নড়লও না এক কদম। এই অবস্থায় পালাবার কথা ভাবলামই না। এর হাত থেকে পালিয়ে যদি যেতেও পারি, অন্য ভাল্লুকের হাতে পড়বো না তার কি কোনো ঠিক আছে? তার চেয়ে একটাকে মোকাবিলা করতে পারলে হয়তো অন্যগুলোকেও সামাল দিতে পারবো। তাছাড়া পালাবো কেন? তোমাদের মা আর তোমরা অপেক্ষা করছো যে আমার জন্যে। এদিক ওদিক খুঁজে একটা মোটা সোটা শক্ত ডাল পেয়ে গেলাম। তুষারের ভারে ভেঙে পড়েছে গাছ থেকে। দুই হাতে ওটা মাথার উপর তুলে প্রচণ্ড জোরে ছুটে গেলাম ভাল্লুকটার দিকে। কাছে গিয়েই ধাঁই করে গায়ের জোরে মেরে দিলাম ওটার চাঁদি লক্ষ্য করে। ও মা! চুপচাপ দাঁড়িয়ে থাকলো ওটা। কোথায় ভাল্লুক? দেখলাম একটা কালো একটা পুরো গাছের গুড়ি। যাওয়ার সময় ওটার পাশ দিয়েই গিয়েছি সকালে। মনের মধ্যে ভাল্লুকের ভয়, তাই অন্ধকারে ওটাকেই ভাল্লুক মনে করে লাফ ঝাঁপ দিচ্ছিলাম এতক্ষণ। আসলে ওটা ভাল্লুক ছিল না বাবা? জিজ্ঞেস করলো মেরি। না মেরি, এতক্ষণ একটা গাছের গুড়িকে ভয় দেখাচ্ছিলাম। আমাদেরটা কিন্তু সত্যিকারের ভাল্লুক ছিল, তবে ওকে সুকি মনে করে একটুও ভয় পাইনি আমরা। কিছু না বলে ওকে বুকের সঙ্গে আরেকটু চেপে ধরলো বাবা। বাবা রে, মাকে আর আমাকে ধরে খেয়ে ফেলতে পারতো ভাল্লুকটা। জানো বাবা, মা ওর গায়ে চাপড় দিতেও কিচ্ছু করেনি ও। কেন বাবা, ও আক্রমণ করলো না কেন? আমার ধারণা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল ভাল্লুকটা, বলল বাবা। লণ্ঠনের আলো দেখে ভয় পেয়েছিল হয়তো। তোমার মা যখন ওর গায়ে থাবড়া দিয়েছে, ও বুঝে নিয়েছে মোটেও ভয় পাচ্ছে না ওকে তোমার মা। তবে তুমিও খুব সাহসের কাজ করেছো বাবা, বলল মেরি আর লরা। ওটা পোড়া গাছের গুড়ি না হয় সত্যিকারের ভাল্লুকও তো হতে পারত। তুমি তো ভাল্লুক মনে করেই ওর মাথায় মেরেছিলে, তাই না বাবা? হ্যাঁ লরা মেরি, বলল বাবা। না মেরে উপায় ছিল না, আমাকে ফিরতেই তো হতো তোমাদের কাছে। অনেক রাত হয়ে গেছে বলে ওদের বিছানায় পাঠিয়ে দিল মা। নিজের সেলাই নিয়ে বসলো আলোর পাশে, আর বাবা বসলো চুলোর ধারে। জুতো জোড়ায় চর্বি মাখাবে বলে গুনগুন করে গান গাইছে বাবা। গান শুনতে শুনতে লড়ার দু চোখ ভেঙে এসে গেল ঘুম। বসন্তকালে দম ফেলবার ফুরসত নেই। গত বছর জঙ্গল কেটে যে জমি বের করা হয়েছে, তাতে লাঙল টেনে বীজ বুনতে বুনতে খুবই ব্যস্ত বাবা। কিন্তু তারই মধ্যে লড়ার মেরির জন্য একটা দোলনা ঝুলিয়ে দিয়েছে বাড়ির সামনে একটা গাছের ডাল। সুকি আর রোজিকে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে জঙ্গলে। ঠিক সন্ধ্যার সময় গোলাবাড়িতে ফিরে আসে ওরা ওদের বাছুরগুলোর টানে। এক সন্ধ্যায় কাজ থেকে ফিরে লড়াকে জিজ্ঞেস করলো বাবা, আজ কি দেখেছি বলো তো? বলতে পারল না লড়া। সকালে মাঠে কাজ করছি, হঠাৎ চোখ তুলে দেখি জঙ্গলের ধারে দাঁড়িয়ে রয়েছে একটা হরিণ, মেয়ে হরিণ। ওর সঙ্গে কি ছিল তোমরা কল্পনাও করতে পারবে না। একটা বাচ্চা হরিণ? একসঙ্গে চেঁচিয়ে উঠল লড়া আর মেরি। হ্যাঁ, ঠিকই ধরেছ, সঙ্গে বাচ্চাটা। বড় বড় গভীর কালো চোখ, ছোট্ট পা, নরম নাক। জঙ্গলের কিনারে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিল ওটা আমাকে। হয়তো ভাবছিল, এটা আবার কে? একটুও ভয় পায়নি বাচ্চাটা আমাকে দেখে। বাচ্চা হরিণকে তো তুমি গুলি করবে না, না বাবা? জানতে চাইল লড়া। করবে বাবা? কখনো না, ওর মাকেও না, বাবাকেও না, বলল বাবা। বাচ্চাগুলো বড় হওয়া পর্যন্ত সব রকমের হরিণ শিকার বন্ধ। এরপর বাবা জানালো বীজ বোনা হয়ে গেলেই সবাইকে নিয়ে শহরে যাবে। পরদিন থেকে শহরে যাওয়ার খেলা শুরু হয়ে গেল মেরি আর লড়ার। কিন্তু এই খেলা তেমন জমলো না, কারণ কেউ ওরা কোনোদিন শহরে যায়নি। শহর কেমন হয় ওরা জানিই না। তবে মুশকিল হলো নেটি আর শার্লটকে নিয়ে। রোজই ওরা জিজ্ঞেস করে ওরাও যেতে পারে নাকি সঙ্গে। লড়া আর মেরি কিছুতেই রাজি হয় না, বলে না লক্ষ্মী, এবছর তোমাদের নেওয়া হবে না, হয়তো আগামী বছর যেতে পারবে যদি এখন থেকে ভালো হয়ে চলো। কয়েকদিন পরে সেজেগুজে সবাই মিলে চলল শহরে। ওয়াগন বক্সটা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে বাবা আগে। ঘোড়াগুলোকেও ঘষে মেজে চকচকে করে নিয়েছে। 7 মাইল দূরের এই শহরের নাম পেপিন। লেক পেপিনের তীরে গড়ে উঠেছে শহরটা। ওই দেখো শহর, আঙুল তুলে দেখালো বাবা। তারপর উঁচু করে তুলে দেখালো লড়া আর মেরিকে। এত বাড়িঘর দেখে দম বন্ধ হয়ে এলো লড়ার। বাবা একটা গান গায় ইয়াঙ্কি ডুডুলকে নিয়ে। সেই ইয়াঙ্কি ডুডুলের অবস্থা,
বাড়িঘরের জ্বালায় যে বেচারা শহরই দেখতে পায় না। অসংখ্য বাড়ি, তবে ওগুলো গাছের গুঁড়ি সাজিয়ে তৈরি করা নয়, কাঠের তক্তা বসিয়ে বানানো। স্টোর হাউসটারও চারিদিকে তক্তার বেড়া। বাড়িঘরের চিমনি দিয়ে ধোঁয়া উঠতে দেখে বোঝা গেল ওখানে মানুষ বাস করে। একদল ছেলে মেয়ে খেলছে রাস্তায়। লেকের ধারে গাড়ি রেখে হেঁটে এগোলো ওরা স্টোরের দিকে। কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠেই স্টোর। বুক কাঁপছে লড়ার। তাহলে এই স্টোরে এই পশুর ছাল বিক্রি করতে আসে বাবা? বাবাকে দেখেই কাউন্টারের ওপাশ থেকে বেরিয়ে এলো স্টোর কিপার। হাউ ডু ইউ ডু? লড়া ভিতর ভিতর এতই উত্তেজিত হয়ে গিয়েছিল যে কোনো কথাই বলতে পারল না। মেরিকে চিবুকে হাত দিয়ে আদর করলো দোকানদার। মা বাবাকে বলল, চমৎকার ফুটফুটে মেয়েটি আপনাদের। মেরির সোনালি চুলেরও প্রশংসা করলো, কিন্তু লড়ার সম্পর্কে একটিও কথা বলল না। বোধহয় তামাটে রঙের চুল তার একদম পছন্দ হয়নি। হরেক রকম মালামাল রয়েছে দোকানে। এদিকে দেওয়ালে সবুজ সুন্দর সুন্দর কাপড় সাজানো আছে। গোলাপি, বেগুনি, লাল, নীল আরও অনেক ধরনের কাপড়ও আছে। কাউন্টারের একপাশে মেঝেতে রয়েছে বাক্স ভরা পেরেক, গুলি, সীসা আর লজেন্স। একপাশে বস্তা ভরা গম, ভুট্টার দানা, লবণ আর সাদা চিনি। একপাশে ঝকঝকে নতুন একটা লাঙল দেখা গেল। তারই কাছাকাছি রয়েছে স্টিলের কুঠার, হাতুড়ির মাথা, করাত আর নানান জাতের ছোট বড় ছুরি। একপাশে সাজানো নানান সাইজের জুতো, বুট। উপরে সিলিংয়ের সাথে ঝুলানো রয়েছে ঘর সংসারে অসংখ্য জিনিস। বালতি, কেটলি, হাঁড়ি, প্যান, এত জিনিস যে লড়ার মনে হলো এক সপ্তাহ ধরে দেখলেও ওর দেখা শেষ হবে না। আসলে এত জিনিস যে পৃথিবীতে আছে তাই ওর ধারণা ছিল না। অনেকক্ষণ দরদাম করলো বাবা মা। অনেকগুলো কাপড়ের থান খুলিয়ে রং পছন্দ করলো। বাবার শার্টের জন্য 2 পিসের কাপড় আর জাম্বারের জন্য 1 পিস ডেনিম পছন্দ করলো মা। সেই সঙ্গে কিছু সাদা কাপড় নিল চাদর আর আন্ডারওয়্যার বানাবে বলে। মায়ের নতুন অ্যাপ্রনের জন্য ক্যালিকো কিনলো বাবা। নিজের জন্য 1 জোড়া গামবুট আর কিছু পাইপের তামা। মা নিল 1 পাউন্ড চা, কিছু সাদা চিনি। সব কেনাকাটা শেষ হলে মেরি আর লড়াকে 2টো লজেন্স দিল স্টোর কিপার। এতই আশ্চর্য আর খুশি হলো যে ওরা কিছুই বলতে পারল না, শুধুই চেয়ে রইল লজেন্সের দিকে। তারপর হঠাৎ মনে পড়ে যাওয়ায় মেরি বলল, অসংখ্য ধন্যবাদ। মুখ দিয়ে কিছু বলতে পারছে না লড়া। সবাই অপেক্ষা করছে। শেষে মা জিজ্ঞেস করলো, তুমি কিচ্ছু বলবে না লড়া? কিছু বলবার জন্য মুখ খুলল লড়া, তারপর ঢোক গিলল। শেষে ফিসফিস করে বলল, ধন্যবাদ। 2টো লজেন্সই হৃৎপিণ্ড আকৃতির। মেরিটায় লেখা একটা পদ্য। গোলাপ হলো লাল আর ভায়োলেট নীল, চিনি হলো মিষ্টি, তোমার সাথে মিল। লড়ারটাই শুধু লেখা মিষ্টি মেয়ের জন্য। নরম বালির উপর দিয়ে হেঁটে ওরা ফিরে এলো ওয়াগনের কাছে। ওয়াগন বক্সের নিচে ঘোড়াদের জন্য খাবার নিয়ে এসেছে বাবা। ওদের খাওয়ানো হয়ে গেলে পিকনিক বক্স খুলল মা। সবাই গোল হয়ে বসে মাখন দিয়ে পাউরুটি, পনির, সেদ্ধ ডিম আর বিস্কুট খেলো। বিশাল লেক প্যাপিনের ঢেউ এসে ভাঙছে ওদের পায়ের কাছে। ফিরে গিয়ে আবার আসছে। এত বড় আকাশ, এত খোলা জায়গা জীবনে দেখেনি লড়া। নিজেকে খুবই ছোট মনে হলো এই বিশাল জগতের তুলনায়। ডিনার শেষ করে বাবা ফিরে গেল। কয়েকজনের সঙ্গে কথা বলতে গেল স্টোরে। ক্যারি না ঘুমানো পর্যন্তকে কোলে নিয়ে দোল দিল মা। লড়া আর মেরি লেকের পাড়ে পাড়ে দৌড়ে দৌড়ে সুন্দর সুন্দর নুড়ি কুড়োলো। এমন সুন্দর পাথর ওরা বিগুটসে দেখেনি কখনো। বাবা ডাক দিতে এক দৌড়ে ফিরে এলো ওরা। ঘোড়ার জুতে তৈরি হয়ে গিয়েছে বাবা বাড়ি ফিরবার জন্যে। লড়াকে ওয়াগনে তুলে নিল বাবা। এই সময় ফরাত করে পকেট ছিঁড়ে হরহর করে পড়ে গেল সব পাথর। ভালো ড্রেসটার জন্য মনের দুঃখে কাঁদতে শুরু করলো লড়া। বাবার কোলে ক্যারিকে দিয়ে মা এসে পরীক্ষা করলো জামাটা, তারপর হাসলো। কিচ্ছু হয়নি জামার, কান্না থামাও লড়া, সেলাই খুলে গিয়েছে শুধু পকেটের। বাড়ি গিয়েই ঠিক করে দিতে পারবো। এরপর আর কোনোদিন লোভের মতো বেশি বেশি পাথর কুড়িয়ে পকেট ভরতে যেও না। পাথরগুলো কুড়িয়ে কোচড়ে নিল লড়া। বাবা ঠাট্টা করলো ওকে, হাসলো বেশি পাথর কুড়োনোর জন্য, কিন্তু ও তেমন কিছুই মনে করলো না। এরকম বিপদ কখনো হয় না মেরির। সব সময় ভালো হয়ে চলে মেরি। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আচার ব্যবহারে ভদ্রতা বজায় রাখে। সোনালি চুল আছে ওর, লজেন্সের গায়ে ওর সুন্দর পদ্য লেখা থাকে। লড়ার মনে হলো এসব মস্ত অন্যায়, তার প্রতি এগুলো মস্ত বড় অবিচার। বেগুটসে ঢুকলো গাড়ি।
সূর্য ডুবে এলো এই সময়। জঙ্গলের ভিতর ঘনিয়ে এলো অন্ধকার, কিন্তু গোধূলির আলো মিলিয়ে যাওয়ার আগে মস্ত একটা চাঁদ উঠল আকাশে। কি সুন্দর লাগছে চাঁদটাকে। কোনো ভয় নেই ওদের, বাবার সঙ্গে আজ বন্দুক আছে। নরম চাঁদের আলো এসে পড়েছে জঙ্গলের ভিতর পাতার ফাঁকগুলে। ক্লপ ক্লপ আওয়াজ আসছে ঘোড়ার খুঁট থেকে। নরম গলায় গান ধরেছে বাবা। আরাম আয়েস সুখের খোঁজে যতই ঘুরি, সকলের সেরা মানতেই হয় নিজের বাড়ি। 6 রোজ বিকেলে লরা আর মেরিকে ছোট ছোট কাঠের চিলতে সংগ্রহ করতে হয় সকালে চুলো ধরবার জন্য। কাঠ কাটবার সময় কুড়ালের কোপে চলটা উঠে ছিটকে পড়ে এদিক ওদিক, সেগুলো দিয়ে চুলো ধরানোর সুবিধে। কাজটা ওদের দুজনেরই খুবই অপছন্দের। একদিন এই চিলতে সংগ্রহের সময় হঠাৎ ঝগড়া লেগে গেল দুই বোনে। সেদিন বেড়াতে এসেছিল লটি আন্টি। সারাদিন মায়ের ফরমাস খাটতে খাটতে মেজাজ খারাপ ছিল দুজনেরই। লরা বড় সড়ো একটা কাঠের চিলতে পেয়ে চট করে মেরির আগেই তুলে নিল ওটা। মেরি রেগে গিয়ে বলল, তাতে কি, আমার চুল পছন্দ করেছে লটি আন্টি, তামাতে চুলের চেয়ে সোনালি চুল কত সুন্দর। গলা বুঝে এলো লরার, কথা বলতে পারল না। ও জানে সোনালি চুল তামাটে চুলের চেয়ে সুন্দর। কোনো জবাব দিতে না পেরে আচমকা ঠাস করে চর বসিয়ে দিল মেরির গালে। পর মুহূর্তেই বাবার গলা ভেসে এলো, এটা কি হলো লরা, এদিকে এসো। মাটিতে পা ঘষে অনিচ্ছুক ভঙ্গিতে এগোলো লরা। দরজা ওপাশে বসেছিল বাবা, দেখে ফেলেছে ব্যাপারটা। তোমার নিশ্চয়ই মনে আছে, বলল বাবা। আমি তোমাদের বলে দিচ্ছি, কেউ কারোর গায়ে হাত তুলবে না। লরা শুরু করলো, কিন্তু মেরি আমাকে বলেছে। মেরি কি বলেছে আমি শুনতে চাই না, গম্ভীর কণ্ঠে বলল বাবা। আমি কি বলেছি সেইটা মনে রাখতে হবে তোমাদের। দেয়ালে ঝোলানো ছিল চওড়া ফিতের মতো এক ফালি চামড়া। সেটা পেরে নিয়ে বেশ কয়েক ঘা লাগালো বাবা আচ্ছা মতো। ঘরে কোনো একটা চেয়ারে বসে বহুক্ষণ ধরে ফোঁপালো লরা। কান্না থামলেও গোমরা মুখে বসে থাকলো একই জায়গায়। একটাই সান্ত্বনা, মেরিকে একাই আজ সব চিলতে কুড়িয়ে ঝুড়ি ভরতে হয়েছে। যখন সন্ধ্যা হয় তখন ডাকলো বাবা, এদিকে এসো লরা। গলাটা নরম। কাছে গিয়ে দাঁড়াতেই ওকে দুই হাতে জড়িয়ে ধরে কোলে তুলে নিল বাবা। বাবার কাঁধে মাথা রাখলো লরা। দাঁড়াতে ঢাকা পড়েছে একটা চোখ। ব্যাস, সব ঠিক হয়ে গেল এক মুহূর্তে। মন দিয়ে শুনলো বাবা ওর সব দুঃখের কথা। সব কিছু বলে ফেলে মনটা হালকা হয়ে গেল লরার। শেষে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার তো তামাটে চুলের চেয়ে সোনালি চুল বেশি ভালো লাগে, তাই না বাবা? ওর পিঠে চাপড় দিয়ে সান্ত্বনা দিল বাবা। মৃদু হেসে বলল, আমার চুলে কী রং লরা? আরে তাই তো, বাবার চুল দাড়ি সবই তো তামাটে, অথচ কি সুন্দর। বুকের ওপর থেকে যেন পাশান নেমে গেল লরার। খুশি মনে ভাবল, বেশ হয়েছে, কাঠির টুকরো সব তুলতে হয়েছে মেরিকে, মারলে কি হবে, আদরও তো করেছে বাবা। গ্রীষ্মকালে আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা বেড়াতে আসে বটে, কিন্তু খোঁজ খবর নিয়েই যে যার কাজে ফিরে যায়। সবারই কাজের খুব চাপ। সারাদিন খেটে এতই ক্লান্ত থাকে বাবা যে গল্প বলা বা বেহালা বা যে গান গাওয়া কিছুই সম্ভব হয় না। এদিকে মাও খুব ব্যস্ত। লরা আর মেরিও মার সঙ্গে সবজি বাগানের আগাছা পরিষ্কার করে, মুরগি আর বাছুরগুলোকে দানা পানি দেয়। মুরগির কটকট আওয়াজ পেলেই খুঁজে পেতে ডিম নিয়ে আসে। পনির বানানোর কাজে সাহায্য করে মাকে। আঙ্কেল হেনরির কাছ থেকে একটা যন্ত্র ধার করে আনবে বলে একদিন খুব সকাল বের হলো বাবা, কিন্তু আধ ঘন্টার মধ্যেই ফিরে এসে তাড়াহুড়ো করে ঘোড়া জুততে শুরু করলো বাগানে। তারপর বাড়িতে যেখানে যত বাটি বালতি আর কাঠের বাকেট আছে সব তুলতে শুরু করলো বাগানে। দুটো ওয়াশটাবের সঙ্গে ওয়াশ বয়লারও তুললো গাড়িতে, একটা কুড়ালোর সঙ্গে নিল। এত কিছু লাগবে কিনা জানি না ক্যারোলিন, বলল বাবা, কিন্তু নিয়ে যাচ্ছি যদি লাগে তাই ভেবে, নইলে পরে আফসোসের সীমা থাকবে না। কি হয়েছে বাবা, কোথায় চললে? উত্তেজনায় উপর নিচে লাফাচ্ছে লরা। একটা গাছের খড়লে মৌচাকের সন্ধান পেয়েছে তোমার বাবা, বলল মা। মধু পাওয়া যেতে পারে ওখানে। দুপুরের দিকে ফিরে এলো বাবা ওয়াগন নিয়ে। ছুটে গেল লরা গাড়ির পাশে, কিন্তু ভিতরে কি আছে দেখতে পেল না, তার কারণ গাড়িটা ওর থেকে অনেক উঁচু।
বাবা হাঁক ছাড়ল। ক্যারোলিন, মধুর বাটিটা নিলে আমি ঘোড়াগুলো খুলতে পারি। হতাশ হয়েছে মা, তবু বলল, এক বাটিও কম নয় চার্লস, বাচ্চারা খুশি হবে। ওয়াগনের ভিতর চোখ পড়তেই 2 হাত আকাশে ছুড়ল মা। আরে সর্বনাশ, হেসে উঠল বাবা। প্রত্যেকটা বাটি, বালতি, বাকেট, এমনকি ওয়াশটব আর অওয়াশ বয়লার ভর্তি হয়ে আছে মৌচাকের মধুতে। বাবা মা দুজন মিলে একটা একটা করে সবগুলো পাত্র বাড়িতে নিয়ে গিয়ে রাখলো। একটা প্লেটে উঁচু করে চাকের অনেকগুলো টুকরো তুলে টেবিলে রাখলো মা। বাকি সব পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখলো। দুপুরে ডিনারে বসে তৃপ্তির সঙ্গে টাটকা চাক ভাঙা মধু খেলো ওরা সবাই, যার যত খুশি। তারপর শোনালো বাবা গল্পটা। সঙ্গে বন্দুক নিইনি, কারণ শিকারে নয়, যাচ্ছি কাজে। আর জানি প্যান্থার আর ভাল্লুকগুলো এ সময়টায় খেয়ে দে এতই মোটা তাজা থাকে যে নেহাত বিপদে না পড়লে কাউকে আক্রমণ করে না। জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট করতে গিয়ে হঠাৎ পড়ে গেলাম একটা ভাল্লুকের সামনে। একটা ঝোপকে পাশ কাটিয়েই দেখি কয়েক হাত সামনে দাঁড়িয়ে রয়েছে ইয়া বড় এক ভাল্লুক। ঘাড় ফিরিয়ে আমার দিকে তাকালো একবার ভাল্লুকটা। খুব সামনে বন্দুক নেই টের পেয়ে আমার পেছনে আর সময় নষ্ট না করে নিজের কাজে মন দিল। দেখি বিশাল মোটা একটা ফাঁপা গাছের খোরলে হাত ভরছে ওটা। ওর চারপাশে পাগলের মতো ভন ভন করে উঠছে মৌমাছি। ঘন লম্বা পশমের জন্য হুল ফুটাতে পারছে না ওর গায়ে। নাকে মুখে যেই 2-4টে বসতে যাচ্ছে অমনি এক থাবড়া দিয়ে সরিয়ে দিচ্ছে। খোরল থেকে একটা থাবা বের করতেই দেখি সোনালি মধু ঝরছে ওটা থেকে। চেটেপুটে সবটুকু খেয়ে আবার থাবা ঢোকালো গর্তের মধ্যে। চারপাশে তাকাতেই একটা মোটা সোটার লাকড়ি পেয়ে গেলাম। ভাগাতে হবে বেটাকে এখান থেকে, এই মধু আমার চাই। এমনই সরগর তুললাম, লাকড়ি দিয়ে খটাখট মারলাম একটা গাছের গায়ে, যে মহা বিরক্ত হয়ে থাবা থেকে শুধু মধুটুকু চেটে নিয়ে ওটা 4 পায়ে ভরতে হাঁটতে শুরু করলো একদিকে। আমিও পিছু পিছু তাড়িয়ে নিয়ে গেলাম ওকে বেশ কিছু দূর। তারপর এক ছুটে চলে এলাম এখানে ওয়াগনটা নিতে। তারপর তো দেখতেই পাচ্ছ। 7 বাবা আর আঙ্কেল হেনরি সব সময় একে অপরের কাজে সাহায্য করে। বাবার ফসল কাটবার সময় হলে পলি আন্টি আর ছেলে মেয়েদের নিয়ে চলে আসে আঙ্কেল হেনরি। সবাই সারাদিন গল্প গুজব করে কাজ ছেড়ে সন্ধ্যায় ফিরে যায় বাড়িতে। আঙ্কেল হেনরির ফসল পাকলে সবাইকে নিয়ে বাবা যায় তার ওখানে। সারাদিন বাচ্চারা মহানন্দে খেলাধুলো করে। মা আর আন্টি প্রচুর খাবার দাবারের বন্দোবস্ত করে। বাবা আর আঙ্কেল ফসল কাটে। দারুণ মজায় কেটে যায় দিনটা। আঙ্কেল হেনরির ছেলে চার্লির বয়স এখন 11 চলছে। বেশি বেশি আদর পেয়ে চার্লি একটু বেয়ার ধরনের হয়ে গিয়েছে। বাচ্চাদের খেলায় বাগড়া দিয়ে বিরক্ত করে, বড়দের কাজেও কোনো সাহায্য করে না। সবাইকে আঙ্কেল হেনরির বাড়িতে রেখে বাবা গিয়েছে ফসল কাটতে। মাঠে প্রচণ্ড খাটনি খাটতে হচ্ছে বাবা আর আঙ্কেল হেনরিকে। যত দ্রুত সম্ভব কাজ সারবার চেষ্টা করছে দুজন, নইলে বৃষ্টি এসে সব নষ্ট করে দেবে। আঙ্কেল হেনরি সারা বছরের ফসল আর ঘরে তোলা হবে না। বাতাসের ভারী ভারী ভাব দেখা যাচ্ছে। বৃষ্টির আর দেরি নেই। দুপুরে বাড়ি ফিরে সামান্য কিছু নাকে মুখে গুজেই আবার ছুটল দুজনে। মাঠে যেতে হবে। আঙ্কেল হেনরি ডাকলো চার্লিকে, চলো তুমিও চলো, আমাদের কাজে অনেক সাহায্য হবে তুমি থাকলে। বাড়িতে মেহমান না থাকলে সাফ মানা করে দিত চার্লি, কিন্তু সবার সামনে কিছু বলতে পারল না। বড়দের সঙ্গে চলে গেল মাঠে অনিচ্ছা সত্ত্বেও। সেদিন রাত্রে বাড়ি ফিরবার পথে বাবার মুখে শোনা গেল চার্লির কীর্তি। মাঠে গিয়ে সাহায্য করা তো দূরে থাক, যতভাবে পেরেছে কাজে ডিস্টার্ব করেছে বেয়ারা ছেলেটা। বোঝা এখান থেকে ওখানে নিতে পারবে না, আঁটি বাঁধতে পারবে না, কাস্তে ধার দিতে পারবে না, পানির জগ এগিয়ে দিতে পারবে না, সে কিছুই পারবে না। আঙ্কেল হেনরির ধমক খেয়ে কিছুক্ষণ মুখ হাঁড়ি করে রেগে জানালো গরম লাগছে রোদ্রে। কাস্তে ধার করবার পাথরটা পাওয়া গেল না জায়গা মতো। অনেক খুঁজে বের করতে হলো লুকোনো জায়গা থেকে। পিছন পিছন ঘুরছে আর ঘ্যান ঘ্যান করছে দেখে শেষ পর্যন্ত তাকে খেদিয়ে দিল আঙ্কেল হেনরি। যাও, দূর হও এখান থেকে, ওই গাছের ছায়ায় গিয়ে বসে থাকো। মুচকে হেসে কিছু দূর গিয়ে তারও স্বরে চেঁচিয়ে উঠল চার্লি,
যে যার বোঝা ফেলে বাবা আর আঙ্কেল হেনরি ছুটল কোনাকুনি মাঠের উপর দিয়ে চার্লির দিকে। সাপ আছে জই খেতে। চার্লির কাছে গিয়ে দেখে কিছুই হয়নি, হাসছেও। এই একটু ধোকা দিলাম তোমাদের। দুঃখের হাসি হাসল বাবা, বলল, আমি যদি হেনরি হতাম তক্ষুনি চাপকে ওর পিঠের চামড়া তুলে নিতাম, অথচ হেনরি কিছুই বলল না। যাক, পানি খেয়ে আবার কাজে মন দিল ওরা। কিন্তু আরও তিনবার চার্লির কাছে দৌড়ে যেতে বাধ্য হলো বাবা আর আঙ্কেল হেনরি। এমনই মরণ চিৎকার দিল সে। ব্যাপারটাকে মজার রসিকতা ধরে নিয়েছে, হাসছে চোখ মোটকে। তাও চর কষাচ্ছে না আঙ্কেল হেনরি, ফিরে গিয়ে মন দিচ্ছে কাজে। গজর গজর করছে। এর পরের বার আরও জোরে চেঁচিয়ে উঠল চার্লি। চোখ তুলে দেখল বাবা আর আঙ্কেল হেনরি। লাফাচ্ছে আর চেঁচাচ্ছে চার্লি। একবার তাকিয়ে যে যার কাজে মন দিল। চেঁচাক। বারবার কাজ ফেলে ডেপো ছোড়ার পিছনে ছোটা যায় না। এদিকে চার্লির চিৎকার তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে। ধেই ধেই করে নাচছে সে, হাত পা ছুটছে পাগলের মতো। বাবা কিছু বলল না, কিন্তু আঙ্কেল হেনরি বলল, মরুক চেঁচিয়ে, গেলেই দেখা যাবে কিছুই হয়নি। আরও কিছুক্ষণ কাজ করবার পর আর থাকা গেল না। সারের মতো চেঁচাচ্ছে আর অর্ধেক জবাই করা মোরগের মতো লাফাচ্ছে চার্লি মাঠের উপর, থামছে না। চলো তো দেখি, অবশেষে বলল আঙ্কেল হেনরি। এবার হয়তো সত্যিই কিছু হয়েছে। বোঝা নামিয়ে রেখে মাঠ পেরিয়ে চলল ওরা চার্লির দিকে। দেখা গেল ভীমরুলের চাকের উপর নাচছিল এতক্ষণ চার্লি। ছোট একটা জাতের ভীমরুল বাসা বানিয়েছে মাটিতে। রসিকতা করতে গিয়ে সেই চাকের উপর পা দিয়ে ফেলেছে চার্লি। ফলে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এসেছে উজ্জ্বল হলুদ জ্যাকেট পরা সৈনিক ভীমরুল। চারিদিক থেকে ঘিরে ধরে বিষাক্ত হুল ফুটাচ্ছে ওর শরীরের যত্রতত্র। নাক, মুখ, হাত, গলা, ঘাড় কোথাও বাদ নেই। কিছু প্যান্টের ফাঁক দিয়ে ভিতরে ঢুকে হুল বেঁধাচ্ছে, কিছু কলারের ফাঁক দিয়ে ঢুকে নামছে নিচের দিকে। যতই চেঁচায়, যতই লাফায়, ততই ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসছে ভীমরুল। দুজন ওর দুই হাত ধরে ওকে শূন্যে তুলে দৌড়ে সরে গেল ভীমরুলের বাসার কাছ থেকে। তারপর একজন ওর জামা কাপড় খুলে ভিতরে ঢুকে পড়ে ভীমরুলগুলোকে ঝেড়ে দূর করল। অন্যজন ওর গা থেকে টেনে তুলে মারল এখনো যেখানে হুল ফুটাচ্ছে সেগুলোকে। জামা কাপড় পরিয়ে বাড়ির দিকে ঠেলে দিল ওকে আঙ্কেল হেনরি। আর কোনো মস্করা না করে সোজা বাড়ি চলে যাও, তোমাকে আনাই ভুল হয়েছে আমার। আকাশ বাতাস ফাটিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে ফিরে গেল বাড়ির দিকে। এর পরেরটুকু অবশ্য লড়া জানে। ওকে দেখে খেলা ফেলে লাফিয়ে উঠে দাঁড়ালো ছোটরা সবাই। চেহারা যেন চেনা যাচ্ছে না। ভীমরুলের কথা শুনে পলি আন্টি আর মা এক বালতি কাদা গুলে ওর সারা গায়ে মাখিয়ে দিল। তারপর কাপড় দিয়ে পেঁচিয়ে এমনভাবে বাঁধল সারা শরীর যে ফোলা নাকটা ছাড়া আর কিছুই থাকলো না বাইরে। অনেক রাত করে ফিরল বাবা আর আঙ্কেল হেনরি। সমস্ত জয় কাটা হয়ে গিয়েছে। এখন যত খুশি বৃষ্টি হোক, কোনো ক্ষতি নেই। সাপার জন্য অপেক্ষা করে সময় নষ্ট করতে চাইল না বাবা। গরুগুলোকে ধোয়াতে হবে বাড়ি ফিরে, নইলে দুধ কমে যাবে। খুব তাড়াতাড়ি ওয়াগনে ঘোড়া জুতে রওনা হয়ে গেল ওরা বাড়ির পথে। অনেক রাত্রে ঝুপঝুপিয়ে নামল বৃষ্টি। 8 হেমন্ত এসে গেছে। গরুগুলোকে গোলাবাড়িতে নিয়ে আসা হলো। গাছের সবুজ পাতাগুলো হলুদ হয়ে আসছে, আর বৃষ্টি পড়ছে তো পড়ছেই। বাইরে খেলা যাচ্ছে না, তাতে অবশ্য অসুবিধা নেই। বৃষ্টির দিনে বাবাকে পাওয়া যাচ্ছে বাড়িতে। সন্ধ্যার পর মধুর সুরে বেহালা বাজায় বাবা, গান গায়। বৃষ্টি থামল, ঠান্ডা হয়ে এলো আবহাওয়া। সারাক্ষণই এখন আগুন জ্বলে চুলোয়, ঘর গরম রাখতে। শীতের আর দেরি নেই। চিলেকোঠা আর তলকুঠুরিতে জমা হয়েছে শীতের সঞ্চয়। একদিন গোলাবাড়ির কাজকর্ম সেরে বাবা এসে বলল, রাত্রে খাওয়া দাওয়ার পর হরিণ শিকারে বেরোবে। এতদিনে বাচ্চারা বড় হয়ে গিয়েছে, কাজে হরিণ শিকারে আর কোনো অসুবিধা নেই। তাজা মাংস পায়নি ওরা বসন্তকালের পর থেকে। ফাঁকা কিছুটা জমিতে লবণ ছড়িয়ে বহুদিনের চেষ্টায় একটা ডিয়ার লিক তৈরি করেছে বাবা। হরিণ এসে লবণের প্রয়োজনে ওই মাটি চাটে। এখন সেই জমির আশেপাশে গাছে উঠে অপেক্ষা করবে বাবা। সাপা সেরেই বন্দুক নিয়ে বেরিয়ে গেল বাবা। আজ আর গান বা গল্প শোনা হলো না লড়া আর মেরে, তাই ঘুমিয়ে পড়ল ওরা তাড়াতাড়ি।
সকালে ঘুম থেকে উঠেই দৌড়ে গেল ওরা জানলার ধারে, কিন্তু গাছের ডাল থেকে কোনো হরিণ ঝুলতে দেখল না। এমন তো হয় না, শিকারে বেরিয়ে খালি হাতে তো কখনো ফেরে না বাবা। ব্যাপার কি জিজ্ঞেস করবার জন্য সারাদিন আর বাবাকে পাওয়া গেল না। ব্যস্ত বাবা, গোলাঘর আর বাড়ির সব ফাঁক ফোকর বন্ধ করছে শীত ঠেকাবার জন্য। রাত্রে খাওয়া দাওয়ার পর লড়াকে কোলে বসিয়ে বলল, বাবা এবার শোনো, তাজা মাংস পেলে না কেন তোমরা আজ? মেরি বসেছে ওর ছোট্ট চেয়ারে, মা তার দোলনা চেয়ারে। গল্প শুনবার জন্য সবারই কান খাড়া। ডিয়ার লেকের কাছেই একটা বড় সড়ো ওক গাছে উঠে বসে আছি, শুরু করলো বাবা। অপেক্ষা করছে কখন চাঁদ ওঠে। সারাদিন কাঠ কেটে বেশ ক্লান্ত ছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি জানি না। যখন ঘুম ভাঙলো দেখলাম মস্ত গোল চাঁদ উঠেছে। ফাঁকা জায়গাটা ভেসে যাচ্ছে আলোর বন্যায়। সেই আলোয় দেখলাম লবণ চাটতে এসেছে বড় সড়ো একটা হরিণ, বিরাট শিং তার মাথায়। এখন গুলি করলেই ফেলে দেওয়া যায়, কিন্তু পারলাম না। মুক্ত, স্বাধীন, শক্তিশালী একটা বুনো জানোয়ার, মারতে ইচ্ছা হলো না। মনের সুখে লবণ চেটে সন্তুষ্ট হয়ে চলে গেল ওটা গভীর জঙ্গলে। তখন আমার মনে পড়ল আমার বাচ্চারা আর তাদের মা অপেক্ষা করছে বাড়িতে, আমি তাজা মাংস নিয়ে ফিরবো বলে। ঠিক করলাম আবার একটা এলে ঠিকই গুলি করব। এবার এলো মস্ত একটা ভাল্লুক। গোটা গ্রীষ্মে এত খেয়েছে যে একাই দুটো ভাল্লুকের সমান হয়ে গিয়েছে বেটা। এপাশ ওপাশ মাথা দুলিয়ে চারপাশে এগিয়ে এসে দাঁড়ালো ওটা একটা পচা কাঠের গুঁড়ির কাছে। ওটাকে খানিকক্ষণ শুকে নখ দিয়ে ছিঁড়ে সাদা অংশটা চিবালো কিছুক্ষণ। তারপর পিছনে দু পায়ে উঠে দাঁড়িয়ে চারপাশে তাকালো ওটা। মনে হলো যেন কিছু একটা সন্দেহ এসেছে ওর মনে, যেন বুঝতে পেরেছে কোথাও আছে কিছু গোলমাল। এত সুন্দর টার্গেট আর হয় না, কিন্তু গুলি করার কথা আমার মনেই নেই তখন। চাঁদের আলোয় জঙ্গলটা এত সুন্দর লাগছে যে ভুলেই গিয়েছি আমি বন্দুকের কথা। ভাল্লুকটা গভীর জঙ্গলে অদৃশ্য হওয়ার আগে শিকারের কথা আমার মনেই এলো না। এভাবে তো চলবে না, নিজেকেই বললাম নিজে। এইভাবে তো এক টুকরো মাংসও নিতে পারবো না বাড়ির জন্যে। নড়েচড়ে বসে অপেক্ষায় থাকলাম, এবার যাই আসুক গুলি করব। আরও ওপরে উঠে পড়েছে চাঁদ। ফাঁকা জায়গাটা সব কিছু দেখা যাচ্ছে পরিষ্কার, যদিও জঙ্গলের ভিতর তেমনই গাঢ় অন্ধকার। অনেকক্ষণ পর অন্ধকার থেকে আলো এসে দাঁড়ালো একটা মেয়ে হরিণ, সঙ্গে তার এক বাচ্চা। একটুও ভয় পাচ্ছে না, সোজা গিয়ে দাঁড়ালো যেখানে লবণ ছিটিয়েছিলাম। জিভ দিয়ে চেটে তুলল কিছুটা, তারপর মাথা উঁচু করে দাঁড়িয়ে দুজন দেখলো দুজনকে। বাচ্চা সরে গিয়ে মায়ের পাশে দাঁড়ালো। জঙ্গল দেখছে ওরা, আলো দেখছে চাঁদের, আয়ত চোখে কোমল দৃষ্টি। আলো লেগে চকচক করছে চোখ দুটো মাঝে মাঝে। হাঁ করে বসেই রইলাম। ধীর পায়ে হেঁটে চলে গেল ওরা জঙ্গলের ভিতর। আমিও গাছ থেকে নেমে ফিরে এলাম ঘরে। গুলি করনি বলে আমার খুব ভালো লাগছে বাবা, আনন্দের চোটে বলল লরা। খুব ভালো লাগছে। মেরি বলল, হ্যাঁ রুটি মাখুনি তো যথেষ্ট। মেরিকেও কোলে তুলে নিল বাবা, দু হাতে দুই মেয়েকে জড়িয়ে ধরল বুকের সঙ্গে। তোমরা লক্ষ্মী মেয়ে আমার। তারপর নামিয়ে দিল কোল থেকে। যাও এবার শুয়ে পড়ো গিয়ে, অনেক রাত হলো। বেহালাটা বের করে সুর বেঁধে নিল বাবা, তারপর মিষ্টি করুণ একটা গান ধরল। লড়ার মনে হলো সুরের সঙ্গে ভেসে যাচ্ছে ও মেঘের রাজ্যে। কখন যে ঘুমিয়ে গেছে ও নিজেও জানে না। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন লরা ইনগালস ওয়াইল্ডার লেখা লিটল হাউস ইন দ্য বিগ উডস। আজকে ছিল দ্বিতীয় এবং শেষ পর্ব। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।